শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রওশন আক্তার চৌধুরী কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের 16 নম্বর অধ্যায়ের আজকে একটি পাঠ উপস্থাপন করব। শিক্ষার্থীরা, আমি একটু দেখি যে তোমরা আমার সাথে আসলে লাইভে সবাই সংযুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকেই লাইভ হয়েছে। তোমাদের পূর্ব ক্লাসের অভিজ্ঞতা আছে যে আমি একদিনেই একটি চ্যাপ্টারের একটি সামারাইজ করে নিয়ে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেই ধরনের বিস্তারিত আলোচনা করি। ফিরে আসি, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। ঈদের ছুটি নিশ্চয়ই আনন্দেই কাটিয়েছো পরিবারের সদস্য নিয়ে। আর অন্য বছরের মতো নিশ্চয়ই এই ঈদটি তোমরা সেই সুযোগ পাওনি গরুর হাটে যাওয়া, গরু কিনে নিয়ে আসা বা কোরবানির সময় সকল পরিবারের সদস্যরা খুব কাছাকাছি থেকে আনন্দ উৎসব করার। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। সেই কারণেই তোমাদের স্কুল লকডাউন হয়ে আছে, কিন্তু স্কুল লকডাউন হলেও আমাদের এডুকেশন সিস্টেম কিন্তু লকডাউন নেই না। আমরা ভার্চুয়ালি ক্লাস অপারেট করছি কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে। এছাড়াও তোমাদের স্কুল থেকেও নানা ধরনের অনলাইন কার্যক্রম চলছে। আশা রাখি তোমরা সব সময় এই কার্যক্রমগুলোর সাথে থাকবে, পরিবারের সাথে সুন্দর সময় কাটাবে, মুভি দেখবে, কিন্তু সর্বোপরি নিজের স্বাস্থ্যকে সুরক্ষা করবে, নিরাপদ দূরত্বে বজায় রাখবে সকলের সাথে, ঘরে অবস্থান করবে। আমরা মূল ক্লাসে আসি। আমি দেখো এখানে একটি কথা লেখা আছে, একটু যদি দেখাই। সমাজের রীতিনীতি, মনোভাব ও আচার আচরণের চিত্র। তোমরা কিছুদিন আগে কোরবানি ঈদ করেছো। এটি একটি সামাজিক ধর্মীয় কাঠামোর মধ্যে পড়ে। এটি আমরা আসলে এরকম সামাজিক অনেকগুলো রীতি নীতি, মনোভাব, আচার আচরণের ভিতর দিয়ে সমাজে বসবাস করি। তারই কিছু চিত্র যদি আমি দেখাই, দেখো এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যে দুজন সালাম দিচ্ছে না। আরেকটি চিত্র দেখতে পাচ্ছি একজন পুরুষ ব্যক্তি একজন নারীকে অত্যাচারের একটি অঙ্গভঙ্গি বোঝা যাচ্ছে। এখানে আমরা একটা শিশুকে যে কোনো একটি কারখানায় কাজ করতে দেখছি এবং সেটি খুবই মানে রিস্কি একটা পজিশনে। আরেকটি দেখতে পাচ্ছি যে একটি কিশোর বয়সী শিশু কিছু জেলে আছে, এরকম একটি চিত্র মনে হচ্ছে দেখে। আরেকটি চিত্র যেটি সড়ক দুর্ঘটনা লেখা আছে। এই কোরবানিতে কিন্তু আমাদের বাংলাদেশে প্রচণ্ড রকমের সড়ক দুর্ঘটনা ঘটে, লঞ্চ ডুবি হয়, এরকম নানান ধরনের দুর্ঘটনা হয় যাতে অনেক প্রাণহানি ঘটে। আমরা এখানে দেখছি যে টেবিলের নিচে দিয়ে টাকা পয়সা আদান প্রদান, তার মানে এটি দিয়ে একটি সাইন বোঝানো যাচ্ছে। আসলে একটি সমাজ অবশ্যই সুস্থ সুন্দর সমাজ, কিন্তু সেখানে কিছু সমস্যা সবসময় থাকে। এটা সমাজের একটা পার্ট। এটাকে যত কমিয়ে নিয়ে আসা যায় সমাজে বসবাস তত শান্তিপূর্ণ হয়। আমরা আজকে আসলে কি নিয়ে আলোচনা করব? বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। প্রত্যেক দেশেই তার সামাজিক কিছু সমস্যা থাকে, কিন্তু তার জন্য সেই সমস্যাটাকে প্রতিকারেরও কিছু ব্যবস্থা থাকে। দেখি আমার সাথে অনলাইন হয়েছে, অনেকেই হয়েছে। জান্নাতুল ফেরদৌস তোমাকে দেখছি, তামান্না তুমি আছো সাথে, মেজবাদুল আছে, স্বপ্না আছে, অনেকে আমার সাথে সংযুক্ত হয়েছে। তোমরা তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা করার জন্য শেয়ার করে দাও। যত বেশি তোমরা এখানে সংযুক্ত হবে ততই আমার জন্য মঙ্গলকর, আমি ততই উৎসাহ নিয়ে ক্লাসটি পরিচালনা করতে পারি। এখন কিন্তু আর আমাদের ওই 50 জনের শ্রেণীকক্ষ নেই, এখন সারা বাংলাদেশটি আমার জন্য একটি শ্রেণীকক্ষ। এই পাঠগুলোর মাধ্যমে কিন্তু তোমরা সবাই মিলে একই শিক্ষকের একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্লাস করার সুযোগ পাও। সেই জন্য কিশোর বাতায়নকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এটি আমাদের 16 নম্বর অধ্যায়ের একটি পাঠ। এটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর। এই পাঠটি আজকে আমরা উপস্থাপন করব।
দেখো বলা হচ্ছে সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধাজনক অবস্থা বা পরিস্থিতিকেই সামাজিক সমস্যা বলে। আমরা কিন্তু আমাদের 14 এবং 15 নম্বর অধ্যায়ে সমাজ, সামাজিকতা এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন এই অধ্যায়ে আমরা আসছি যে সামাজিক সমস্যা, মানে এই সামাজিক সমস্যাটি কি। অবশ্যই সেটি সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধাজনক সেরকম অবস্থাটিকে বা পরিস্থিতিটিকে আমরা সামাজিক সমস্যা বলছি। তোমাদের এইগুলো সংজ্ঞা হিসাবে, জ্ঞানমূলকের প্রশ্ন হিসাবে আসতে পারে। অতএব এই সামাজিক সমস্যা, এই সংজ্ঞাটি তোমাদেরকে মেমোরাইজ করে নিতে হবে। শিক্ষার্থীরা, পাঠ্যপুস্তকে সুন্দরভাবে লেখা আছে, তোমরা পাঠ্যপুস্তক দেখে এই সংজ্ঞাগুলো লিখবে এবং আমি মনে করি খাতায় প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে। আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে? একটু দুই একজন যদি পোজ দাও। ইমরান খান আছে আমার সাথে, রুদ্রনাইল আছে, আকাশা, ধন্যবাদ, অনেককেই দেখতে পাচ্ছি। আনিকা আছে, আংখি আছে, রিপন, ওয়ালাইকুম আসসালাম এবং সালাম দিয়েছ। শারিনা বিন সুইটি, সুন্দর দেখা যাচ্ছে বলছ। মোর্শেদুল, নাইস ক্লাস ম্যাম বলেছ, ধন্যবাদ তোমাদের সকলকে। আমরা আসি সামাজিক সমস্যাটা। আমরা আমাদের পাঠটি দেখেছিলাম যে সামাজিক সমস্যা ও এর প্রতিকার। তাহলে সামাজিক সমস্যাটা আমরা বুঝতে পেরেছি যে সামাজিকভাবে যখন এরকম একটি পরিস্থিতি তৈরি হয় যেটি অসুবিধাজনক, মানে সেখানে আমি সুবিধা বোধ করি না, সেরকম অসুবিধাজনক অবস্থা বা পরিস্থিতিকে সামাজিক সমস্যা বলে। আমরা এখানে একটি দেখছি মারামারির একটি চিত্র, আর এখানে একটি দেখছি এটি একটি কিশোর একটি মহিলাকে, মানে এখানে এটাও একটা মারামারির দৃশ্য। তা আমরা এগুলোকেই বলছি সামাজিক সমস্যা। এই ধরনের সমস্যা এটি সমাজের স্বাভাবিক অবস্থার কি হয়, অবস্থার ক্ষতিকর প্রভাব একটি, মানে ক্ষতিকর, এবং এটাতে আমরা কি হয়, আমরা স্বাভাবিক মনে করি না, পরিস্থিতিটি আমাদের অনুকূলে থাকে না, এরকম পরিস্থিতি, এটি সামাজিক সমস্যা। নানা সেক্টরে সামাজিক সমস্যা হয়, সেগুলো আমি উপস্থাপন করব। আরেকটি কথা বলেছে, দেখো, সামাজিক বিশৃঙ্খলা হতে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সামাজিক বিশৃঙ্খলা হতেই এই সামাজিক সমস্যার সৃষ্টি হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে সামাজিক সমস্যা কোথা থেকে সৃষ্টি হয়, তাহলে বলতে হবে যে সামাজিক বিশৃঙ্খলা হতে। এই বাক্যগুলো তোমরা ভালোভাবে একটু মেমোরাইজ করার চেষ্টা করবে, এগুলো পাঠ্যপুস্তকে আছে। আমরা এখানে দেখছি সমাজের প্রচলিত আচার আচরণ, একটা রিচুয়াল, একটা রীতিনীতি সমাজে থাকে। তা প্রচলিত এই আচার আচরণ, রীতিনীতি, প্রথা প্রভৃতি নিয়ন্ত্রণের ব্যতিক্রমী সামাজিক বিশৃঙ্খলা। যেমন ধরো আমাদের সমাজে কিছু আচার আচরণ আছে, আমরা বড়দেরকে শ্রদ্ধা করি, বড়দেরকে সালাম দেই, দেখলে বড়দের সামনে ছোটরা সিগারেট খায় না, এই ধরনের কিছু ম্যানার আছে। তারপর কিছু প্রথা আছে আমাদের দেশে, অনেক ধরনের প্রথা আছে। যেমন আমাদের বিবাহ হয়, বিবাহের পরে দেখা যায় যে ছেলেদের বাড়ি মেয়েরা চলে যাচ্ছে, হ্যাঁ, যেহেতু পিতৃতান্ত্রিক পরিবার বা পিতৃবাস, এই ধরনের কিছু প্রথা আমাদের দেশে আছে। এইগুলো যখনই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, নিয়ন্ত্রণের ব্যতিক্রম ঘটবে, তখনই কি হবে, একটা সামাজিক বিশৃঙ্খলা হবে। যেমন ধরো আমি যেটি বলেছি যে আমরা জানি আমরা পিতৃতান্ত্রিক পরিবারে বা পিতৃপ্রধান বা পিতৃবাস এরকম পরিবার কাঠামোতে আমরা অবস্থান করছি। এখন ধরো বিবাহর আসরে যদি একটা কন্যা বলে, না আমি কেন ওই তো আমার হাজব্যান্ডের বাসায় যাব, আমার বিয়ের পর আমার বাবার বাসায় যাব, এটা হতে পারে। কিন্তু সেটি হলো কি, সমাজের যে বাংলাদেশের সমাজের যে প্রথাটি, বাঙালি সমাজের সেই প্রথাটার কিন্তু একটি ব্যতিক্রম হয়ে গেল, তখনই কিন্তু একটি কি হলো, সামাজিক বিশৃঙ্খলা। আর এই সামাজিক বিশৃঙ্খলা থেকে সামাজিক সমস্যার সৃষ্টি হবে। তারপরে রীতিনীতির কথা, আমি যেমন ধরো বললাম যে একজন বয়স্ক ব্যক্তি একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, কিছু যুবক তার সামনে সিগারেট খাচ্ছে, এটি আমার সমাজের রীতিনীতিতে পড়ে না। উনি এটি দেখে মন খারাপ করতে পারেন, উনি বাধা দিতে পারেন, তাতে সেই কিশোররা যদি তাকে মানে
অপমান করে, মানে বিব্রত করে, বা তাকে যদি না মান্য করে, তখন কিন্তু একটা সামাজিক রীতিনীতির কি হলো, বিঘ্ন ঘটলো, নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখনই কিন্তু একটি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আর এই বিশৃঙ্খলা হতেই আমরা দেখেছি যে সামাজিক সমস্যা তৈরি হবে। আর সামাজিক বিশৃঙ্খলার চরম রূপই হচ্ছে সামাজিক নৈরাজ্য। শিক্ষার্থীরা এখানে কতগুলো দেখো নতুন নতুন শব্দ তোমরা দেখছো। একটি আমরা দেখলাম সামাজিক সমস্যা, একটি দেখলাম সামাজিক বিশৃঙ্খলা, আর একটি এখন দেখছি সামাজিক নৈরাজ্য। আমরা প্রথমটি দেখেছি যে সামাজিক বিশৃঙ্খলা থেকেই সামাজিক সমস্যা সৃষ্টি হয়, আর সামাজিক বিশৃঙ্খলারই চরম রূপ, মানে সেটি একদম প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে গেছে সামাজিক বিশৃঙ্খলা, তখন সেটাকে বলা হচ্ছে সামাজিক নৈরাজ্য। তাহলে আমরা দেখলাম যে আসলে সামাজিক বিশৃঙ্খলাটা যখন বৃহৎভাবে ছড়িয়ে পড়ছে, তখনই সেই সমাজে বলা হয় যে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি যুবক একটি চলন্ত বাস লাথি দিচ্ছে, দুর্নীতি আমাদের মস্তিষ্কে প্রবেশ করে গেছে। তো এইগুলো আমাদের সমাজে আসলে আমরা বলি যে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে, দুর্নীতিটি অনেক বেশি ছড়িয়ে গেছে। আরেকটি শব্দ দেখো, বলা হচ্ছে যে কোনো সমাজের রীতি নীতি মনোভাব ও অনুমোদিত আচরণের সমন্বয়ে সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয়। এখানে আমরা প্রথমটি রীতিনীতি ও মনোভাব বুঝতে পেরেছি। আমি রীতিনীতিটা বলেছিলাম যে আমরা বড়দের সামনে নর্মালি সিগারেট খাই না, ইয়াং যুবকরা, এটি আমাদের একটা রীতিনীতি। আমরা বড়দেরকে দেখলে সালাম দেই, এটি আমার বাংলাদেশের জন্য রীতিনীতি। আমাদের এই ধরনের মনোভাব আছে, আমরা বৃদ্ধ বাবা মাকে লালন পালন করি, এই ধরনের মন মানসিকতাগুলো আমাদের আছে। এখন আমার দেশে কিছু অনুমোদিত আচার আচরণ আছে, যেমন ধরো তোমাদের যখন শ্রেণীকক্ষে একজন শিক্ষক প্রবেশ করে, আমার জানা মতে তোমরা দাঁড়িয়ে গিয়ে শিক্ষককে সালাম দাও। কিন্তু তুমি যদি পাশ্চাত্য দেশে যাও, দেখবে যে শিক্ষার্থীরা দাঁড়াবে না, তার টিচার বরং প্রথমে ঢুকে বলে হাই হানি হাউ আর ইউ, তারা আগে কনভারসেশন করে এবং দেন স্টুডেন্টরা বলে ফাইন থ্যাংক ইউ, এবং ওরা টিচারকে নাম ধরে অ্যাড্রেস করে। বাট তোমরা সেটি করো না। এটি হলো একটা বাঙালি সমাজের রীতিনীতি আচার আচরণ, আর ওটি হলো পাশ্চাত্যের। এখন তুমি যদি বাংলাদেশে বসে সেই পাশ্চাত্যের মতো টিচারের নাম ধরে ডাকো, টিচার গেলে না দাঁড়াও, তাহলে একটি কি হবে? তাহলে আমরা বলবো যে সামাজিক মূল্যবোধ অবক্ষয় হয়েছে। আমাদের দেশের সামাজিক মূল্যবোধটি এরকম যে আমরা শিক্ষককে দেখলে দাঁড়িয়ে সালাম দিই, আর যখন এটি করবে না তখন সেটি হয়ে যাবে কি দেখো। তাহলে আমরা একটু সামাজিক মূল্যবোধটা আগে বুঝে নেই, যে কোনো সমাজের রীতি নীতি মনোভাব ও অনুমোদিত আচার আচরণের সমন্বয়ে সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয়। এরকম মূল্যবোধ অনেক সেক্টরেই আমাদের আছে। আমরা যেমন সত্য কথা বলি, আমরা ধর্মীয় রিচুয়ালগুলো মেনটেন করি, কিন্তু বলা হচ্ছে সামাজিক মূল্যবোধের অবনতি, সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এই সামাজিক মূল্যবোধের যখন অবনতি ঘটবে, তখনই একটি সমাজে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে। জিনিস দুটি কিন্তু দুটি শব্দ, একটি সামাজিক মূল্যবোধ, আরেকটি হলো সামাজিক মূল্যবোধের অবক্ষয়। তোমাদের যদি প্রশ্ন আসে শিক্ষার্থীরা, তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে যে শব্দটি সামাজিক মূল্যবোধ নাকি সামাজিক মূল্যবোধের অবক্ষয়। মূল্যবোধ হলে মূল্যবোধগুলো তোমরা রীতিনীতি সেগুলোর কথা বলবে, আর মূল্যবোধের অবক্ষয় হলে তখন বলতে হবে সামাজিক মূল্যবোধের অবনতি হলো সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এর ফলে সমাজের সৃষ্টি হচ্ছে অসঙ্গতি, সামাজিক অসঙ্গতি। তাহলে সামাজিক অসঙ্গতি কিভাবে সৃষ্টি হচ্ছে? তাহলে বলতে হবে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের মাধ্যমে সামাজিক অসঙ্গতি সৃষ্টি হচ্ছে। আমরা অনেকগুলো শব্দ কিন্তু শিক্ষার্থীরা পেয়ে গেছি। আমি দেখছি তোমরা অনেকে আছো আমার সাথে এখন ক্লাসে। বলা হচ্ছে সামাজিক সমস্যা, এরকম একটি শব্দ পেলাম সামাজিক বিশৃঙ্খলা, পেলাম সামাজিক নৈরাজ্য, পেলাম সামাজিক মূল্যবোধ, পেলাম সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পেলাম সামাজিক অসঙ্গতি। এই শব্দগুলো তোমরা প্রতিটা শব্দেরই কিন্তু সংজ্ঞা আছে, আমি এখানে উপস্থাপন করেছি। এছাড়াও তোমাদের পাঠ্যপুস্তকে আছে,
প্লিজ তোমরা এই সংজ্ঞাগুলো কিন্তু মেমোরাইজ করবে, কারণ জ্ঞানমূলকের প্রশ্নে এই সংজ্ঞাগুলো আসতে পারে। আমরা এগুলো ভালোভাবে মেমোরাইজ করার চেষ্টা করব। আমাদের এই পাঠে যেই জিনিসটি আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে সেটি হলো, আমরা দেখেছি সামাজিক মূল্যবোধ এটি কি, এটার ধারণা দিয়েছে ওরা, এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের, সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ এখানে বর্ণনা আছে তোমাদের এই পাঠে, এবং এই সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের প্রভাব, অবক্ষয়ের কারণে সমাজে কি ধরনের প্রভাব সৃষ্টি হচ্ছে সেটি বর্ণিত আছে, এবং এর মানে এটা কিভাবে প্রতিরোধ করা যায় বা প্রতিকার করা যায় সেই জায়গাগুলোও কিন্তু বর্ণনা করা আছে। ঠিক শিক্ষার্থীরা একটু যদি দেখো, এই সামাজিক মূল্যবোধ যেভাবে, এই যে সামাজিক মূল্যবোধের ধারণা, তারপরে কারণ, প্রভাব, প্রতিকার, এগুলো যেমন বর্ণনা করা আছে, ঠিক সেরকম নারীর প্রতি সহিংসতা, শিশু শ্রম, কিশোর অপরাধ, সড়ক দুর্ঘটনা, HIV যেটাকে আমরা এইডস বলি, জঙ্গিবাদ, দুর্নীতি, এইগুলো আমাদের সামাজিক সমস্যা। আর এই সামাজিক সমস্যার প্রত্যেকটা টপিকস তোমাদের এই পাঠ্যপুস্তকে উপস্থাপন করা আছে, এবং যেটি করা আছে এই সামাজিক সমস্যাগুলোর ধারণা বর্ণনা করা আছে। যেমন নারীর প্রতি সহিংসতা এটা কি, এই সম্পর্কে ধারণা দিয়েছে তোমাদের পাঠ্যপুস্তক। এবং আরেকটি হলো এই নারীর প্রতি সহিংসতার প্রকৃতিটা, মানে কি ধরনের, কিভাবে নারীরা সহিংসতার শিকার হচ্ছে সেই কিছু ডিসক্রিপশন আছে, প্রকৃতি মানে প্যাটার্নগুলো তোমাদের এই পাঠে উপস্থাপন করা আছে। আর কি কারণে নারীর প্রতি সহিংসতা এই ঘটনাটি ঘটছে সেই কারণগুলো বর্ণিত আছে। আরেকটি হলো প্রভাব, আমরা এখানে এই নারীর প্রতি সহিংসতার ফলে সমাজে যে একটি বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে সেই প্রভাবটিও বর্ণন করা আছে, এবং এটি প্রতিরোধ বা প্রতিকার করা যায় কিভাবে সেটিও কিন্তু তোমাদের এই পাঠ্যপুস্তকে বর্ণিত আছে। শিক্ষার্থীরা আমরা একটু যদি পরের ইয়েতে আসি, ঠিক এইভাবে কিন্তু শিশু শ্রম সম্পর্কেও বর্ণনা করা আছে, কিশোর অপরাধ সম্পর্কে বর্ণনা করা আছে, সড়ক দুর্ঘটনা নিয়ে বর্ণিত আছে, HIV বা এইডস এটি নিয়ে বর্ণনা করা আছে, জঙ্গিবাদ নিয়ে বর্ণনা করা আছে, দুর্নীতি নিয়ে বর্ণনা করা আছে। আমরা প্রথম যে আসি একটু, আমরা এখানে দেখব যে নারীকেও নির্যাতন করা হয়েছে, এখানে একটি নারীর মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, এগুলো কিন্তু সামাজিক সমস্যা। এই সমস্যাটাকে তোমাদের পাঠ্যপুস্তক যেটি বলে অ্যাড্রেস করেছে নারীর প্রতি সহিংসতা। তোমরা যে মিস্টেকটি করো, কমনলি এই মিস্টেকটি করো তোমরা, যখন এই ধরনের উদ্দীপকে এই ধরনের একটি জিনিসকে নির্দেশ করে, তো তখন তোমরা ডাইরেক্ট লিখে ফেলো, কি এই জায়গাটা লিখে ফেলো নারীর নির্যাতন। তোমার পাঠ্যপুস্তক কিন্তু নারী নির্যাতন কথাটি বলেনি, বলেছে নারীর প্রতি সহিংসতা। অতএব তুমি যদি ঘ নম্বরের প্রশ্নে কি ধরনের ঘটনাকে নির্দেশ করে, তোমাকে কিন্তু নারী নির্যাতন লিখলে হবে না, লিখতে হবে নারীর প্রতি সহিংসতা, এই কথাটি লিখবে। এটি তোমরা ভুলবে না, এটি কিন্তু প্রায় সময় তোমরা ভুলটি করো। নারীর প্রতি সহিংসতাটা কি বলা হচ্ছে, পুরুষ ও নারী কর্তৃক যে কোনো বয়সে নারীর প্রতি শুধু নারী হবার কারণে যে সহিংস আচরণ করা হয় সেটি হলো নারীর প্রতি সহিংসতা। এখন আমাদের একটি প্রি কনসেপ্ট আছে যে সবসময় নারীদেরকে পুরুষরা অত্যাচার করলেই সেটি নারীর প্রতি সহিংসতা না, একটি নারীকে একটি নারীও যদি অত্যাচার করে সেটিও নারীর প্রতি সহিংসতা হয়। আমরা দেখেছি গ্রামে নূতন পুত্রবধূকে শাশুড়ি অনেক নির্যাতন করেন, সেটিও কিন্তু নারীর প্রতি সহিংসতা। এখানে কিন্তু একজন নারী একজন নারীকে নির্যাতন করেছে। আবার একটি সংসারে একজন পুরুষ নারীকে যদি মারধর করে সেটিও কিন্তু নারীর প্রতি সহিংসতা। এখানে কিন্তু একজন পুরুষ একজন নারীকে নির্যাতন করছে। তাহলে আমরা দেখছি যে আসলে নারীর প্রতি সহিংসতাটা পুরুষ ও নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় তাকেই বলা হয় নারীর প্রতি সহিংসতা। আমি এটি নিয়ে তোমাদেরকে পরবর্তীতে প্রশ্ন করব, এটি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমরা আসি একটু পরের টপিকসে। একটি শিশু কাজ করছে আমরা দেখছি, তোমরা এটি দেখেই বুঝছো যে এটি সামাজিক কোন সমস্যা। এটি শিশু শ্রম। বলা হচ্ছে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ করা যাবে না। এটি বাংলাদেশে একটি নীতিমালা।
যে 14 বছরের নিচে কোনো শিশুকে কাজে নিয়োগ করা যাবে না, তাকে বিদ্যালয়ে পাঠাতে হবে, সে বাবা মার কাছে সুরক্ষিত থাকবে। আর 14 থেকে 18 বছর এদেরকে বলা হচ্ছে কিশোর, এবং বলা হচ্ছে তারা দৈনিক 5 ঘন্টা কাজ করতে পারে, সেই জন্য কিন্তু কাগজ লাগবে। যে কোনো কোম্পানি এই বয়সী একটা কিশোরকে কাজ করাতে পারবে, এবং সেটি নট মোর দ্যান 5 আওয়ার্স। কিন্তু তার এগেনস্টে যেটি থাকতে হবে যে তার একটি কাগজ থাকতে হবে, যে সে তাকে ইনশিওর করতে হবে যে সে 14 থেকে 18 বছর বয়সের ভেতরে। এই পয়েন্টটি দিয়ে কিন্তু প্রশ্ন আসে শিক্ষার্থীরা, এই জন্য আমি এই বাক্যটি লিখেছি। তোমরা এই বাক্যটি তোমাদের খাতায় নোট করে রাখবে। আসি আমরা, জাতীয় শিশু শ্রম নিরসন নীতি আছে, এটি 2010-এ এই নীতিটি প্রণয়ন করা হয়েছে। জাতীয় শিশু শ্রম নিরসন মানে জাতীয়ভাবে শিশু শ্রমকে একদম বন্ধ করে ফেলার জন্য 2010 সালে একটি নীতিমালা গ্রহণ করা হয়েছিল। সেই নীতিমালাতে মানে অনেকগুলো ধারাবাহিক নীতি এখানে আছে, সেখানে সেই কাজগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই শিশু শ্রম একদম নির্মূল করা সম্ভব। জাতিসংঘ শিশু অধিকার সনদ 1989, জাতিসংঘ একটি শিশু অধিকার সনদ, এখানে শিশু শ্রম একদম নিষিদ্ধ আছে। শিশুকে দিয়ে কোনো মানে শ্রম করানো যাবে না যেটি তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কোনো ঝুঁকিপূর্ণ কর্মই শিশুকে দেয়া সাধন করা যাবে না, সেটি বাবা মা করা একেবারেই ঠিক নয়। সমাজে যারা জ্যেষ্ঠ আছেন তাদেরকেও এই ব্যাপারে নজরদারি করা উচিত, সরকারের সর্বোপরি নজরদারি তো থাকবেই। আমরা দেখতে পাচ্ছি যে একজন ছাত্র স্কুল পালাচ্ছে, এটি মনে হয় সব প্রতিষ্ঠানে সব ছাত্ররাই কম বেশি ট্রাই করে, আর টিচারটি তাকে পিছন থেকে টেনে ধরেছে। আজও স্কুল ফাঁকি, মজার বিষয় না? তোমরা যদিও মজা করে জিনিসটি করো, কিন্তু দেখো 7 থেকে 16 বছর বয়সী শিশুরাই কিশোর কিশোরী, এটি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি। তারা যে সকল অপরাধ করে থাকে, এই কিশোররা কিছু অপরাধ করে থাকে, তারা ভাবে যে এটি একটা মজা, এটি একটা ফান, কিন্তু সেটি আসলে অপরাধে পড়ে যায়, কারণ পরবর্তীতে সে একটি বিপদগ্রস্ত হতে পারে। এই জন্য এগুলোকে কিশোর অপরাধ হিসাবে অ্যাড্রেস করা হয়েছে, এবং এগুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। আমরা দেখতে পাচ্ছি তারা যে সকল অপরাধ করে সেরকম মধ্যে স্কুল পালানো এটি একটি। দেখো, তুমি স্কুলে আসলে কিন্তু স্কুল থেকে পালিয়ে চলে গেলে তুমি বের হয়ে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারো, কারণ তোমার বাবা মা জানে তুমি স্কুলে, আর তোমার শিক্ষক জানে তুমি বাসায় চলে গেছো। ইন বিটুইন কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য তোমাকে ইউ হ্যাভ টু ইনফর্ম ইউর প্যারেন্টস যে আমি স্কুলে, আমার ভালো লাগছে না, আমি চলে যেতে চাই। টিচারকে ইনফর্ম করা উচিত যে আমার স্কুলে ভালো লাগছে না, আমি আজকে বাসায় যেতে চাই। অবশ্যই টিচার তোমার মনের কথাটির দাম দেবে, কিন্তু তুমি এই কাজটি করবে না। জুয়া খেলা, এটি আমরা জানি যে অর্থ সংক্রান্ত একটি খেলা, এটি কিশোররা অনেক সময় খেলতে খুব আনন্দ পায়, কিন্তু এটি নিয়ে অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। টাকা পয়সার লেনদেন কিশোরদের মধ্যে করতে গিয়ে অনেক সময় অনেক বিবাদ ঝগড়াঝাটির মধ্যে দিয়ে অনেক হত্যাকাণ্ড পর্যন্ত হয়ে যায়। সিনেমা হলে কিংবা চিত্ত বিনোদন কেন্দ্রে মারপিট বাঁধানো, কিশোরদের এটি একটি তাদের ভেতর থেকে একটি মানে ইচ্ছা, একটি মারামারি দেখতে সে পছন্দ করে বা মারামারি করতে পছন্দ করে, কিন্তু এটি কিন্তু ঠিক নয়, এটি আমাদের সমাজের রীতিনীতির বাইরে। আর আমরা জানি যে এটি যখন আমরা রীতিনীতিগুলো কি করি না, আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তখনই সমাজে নৈরাজ্য সৃষ্টি হয়। তাহলে আমরা এই কাজগুলো করবো না, তাই তো? কিশোর অপরাধ আমাদের এদেশে আমরা চেষ্টা করবো একদম 0 লেভেলে নামিয়ে নিয়ে আসতে। এখানে আমি একটি চিত্র দেখিয়েছি যে একটি নবজাতক শিশু তার মার আদর স্নেহের মধ্যে আছে। তোমরা জানো যে একজন গর্ভবতী মা তিনি যদি কর্মরত থাকেন তাহলে উনি এই ছোট্ট শিশুকে তার যে বুকের দুধ পান করাতে হয়, তিনি যদি কর্মক্ষেত্রে চলে যান তাহলে সেটা সম্ভব হয় না। সেই জন্য এটি আসলে মাতৃকল্যাণ একটি কারণ, যেটি দেখা গেছে যে সমাজে আসলে শিশুরা নানা বিপদগ্রস্ত হয়ে যায় মাটি যদি কর্মক্ষেত্রে ফেরত যায়। সেই জন্য 2011 সালে 11ই জানুয়ারি গেজেট পাস করা হয়, যেখানে বলা হয় যে মাতৃকালীন ছুটি 6 মাস করা হয়েছে। এখানে মাতৃকালীন ছুটিটিকে 6 মাস দেখানো হয়েছে এবং কার্যকর করা হয়েছে। এটা 9 জানুয়ারি 2020 সাল থেকে 9 জানুয়ারি, আসলে এটি একটু ডেটটা ভুল আছে,
সম্ভবত এটি একটু তোমরা পাঠ্যপুস্তক থেকে দেখে নিবে। তো মাতৃকল্যাণ সাধন করার জন্য কিন্তু এরকম একটি গেজেট নোটিফিকেশন করা হয়েছে এবং মারা যখন শিশু প্রসব হয় সেই সময় 6 মাস বেতন পায়, কিন্তু গৃহে সন্তানের সাথে অবস্থান করতে পারে। এটি একটু তোমরা মাতৃকল্যাণের এই জায়গাটা পড়ে নেবে, এটি নিয়ে কিন্তু জ্ঞানমূলক তারপরে তোমার অনুধাবনের প্রশ্ন হতে পারে। আমরা এখানে HIV এইডস কথাটি দেখছি, এটি একটু আমরা কিছু ইংরেজি শব্দ আছে এখানে, তোমরা এগুলো ভালোভাবে রপ্ত করার চেষ্টা করবে। HIV এর পুরো নাম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এটি আসলে ওয়ান কাইন্ড অফ ভাইরাস যেটি মানুষের ইমিউন সিস্টেমটিকে কি করে ফেলে, নষ্ট করে ফেলে, যার ফলে এটি দিয়ে যারা আক্রান্ত হয় তারা পরবর্তীতে মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই HIV এটি নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। এটি একটি সামাজিক সমস্যা, এটি কিভাবে কন্টামেন্ট হয়, মানে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়ায়, সেটি আমাদের জানার বিষয়। এবং এখানে বলা হচ্ছে যে ধর্মীয় রীতিনীতি এবং কিছু চিকিৎসা ক্ষেত্রে কিছু সরঞ্জাম এগুলো ব্যবহারে খুব সচেতন থাকতে হবে। বিশেষ করে যখন তোমরা দাঁতের কোনো ডেন্টিস্টের কাছে যাবে, নিশ্চিত করবে সেই ইনস্ট্রুমেন্টগুলো স্টেলাইজ করা আছে কিনা। যখন তোমার শরীরে কোনো সুই দিয়ে রক্ত নেওয়া বা রক্ত দেওয়া এই কাজটি হবে, নিশ্চিত করবে সেই সুইটি দ্বিতীয়বার যাতে ব্যবহার না হয়। তো এইভাবে কিন্তু এই রোগটি অনেক সময় ছড়িয়ে যায়, মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে এবং 6-7 মাসের মধ্যেই দেখা যায় HIV আক্রান্ত ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। আমরা HIV থেকে এইডস যে কথাটি এসছে, এইডস এর পূর্ণাঙ্গ রূপ হলো অ্যাকুয়ার ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটিকে বলা হচ্ছে HIV সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস। এবং এই এইডস কিভাবে সংক্রমিত হয়, শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে দেখবে যে এটির ধারণা দেওয়া আছে, এটির কারণ বর্ণনা করা আছে, এটির প্রভাব বর্ণনা করা আছে এবং এর থেকে প্রতিকারের উপায় বর্ণনা আছে। এই প্রতিটি সামাজিক সমস্যার কিন্তু আমরা এই 3-4টি প্যাটার্ন আমরা বর্ণনাগুলো একটু রিডিং পড়ে নেওয়ার চেষ্টা করব। আরেকটি সামাজিক সমস্যা আমরা দেখছি সড়ক দুর্ঘটনা। একটি ট্রাক উল্টে গেছে, সড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা। শিক্ষার্থীরা, সড়ক দুর্ঘটনায় আমাদের দেশে প্রতি বছর বহু ব্যক্তি তার জীবনটি হারায়, অনেক লোক বিকলাঙ্গ হয়ে যায়। আমরা এখানে দেখছি যে এই সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ আছে। সেটি হলো রাস্তার ত্রুটি, ট্রাফিক পুলিশের নিয়ম না মানা, চালক মালিকের মধ্যে একটি বিরূপ সম্পর্ক, নানান ড্রাইভিং লাইসেন্স ব্যবহার নাই, সে গাড়ি চালাচ্ছে, এই ধরনের নানান অনিয়ম কারণে কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার প্রকৃতি, কারণ, প্রভাব এবং এর প্রতিকারের উপায়গুলো কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে আছে। তোমরা এগুলো রিডিং পড়ে 2-4টা বাক্যকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, যাতে যে কোনো প্রশ্ন আসলে যাতে উত্তরটি করতে পারো। লাস্ট যে সামাজিক সমস্যা, লাস্ট না, এটি আরও আছে, আমরা এখানে দেখছি যেটি জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের ইংরেজি শব্দ হলো, দেখো লেখা আছে মিলিটেন্ট। জঙ্গিবাদের ইংরেজি শব্দ মিলিটেন্ট। এটি নিয়ে বহু নির্বাচনীতে অনেক প্রশ্ন আসে, অতএব এই ইংরেজি শব্দটি তোমরা রপ্ত করার চেষ্টা করবে। আর এই মিলিটেন্ট ইংরেজি শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে। আমরা জানি ইংরেজির অনেক শব্দই ল্যাটিন থেকে এসছে, সেরকম মিলিটেন্ট শব্দটি ল্যাটিন মিলিটার এই কথাটি থেকে, এই শব্দটি থেকে এসছে। তো তোমরা ল্যাটিন শব্দটিও বানান মুখস্থ করবে এবং ইংরেজি মিলিটেন্ট শব্দটিরও বানান মুখস্থ করবে। এটি তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। আচ্ছা, এই মিলিটার যেই কথাটি ল্যাটিন শব্দ, এটির অর্থ হলো সৈনিক হিসাবে কাজ করা। সৈনিক হিসাবে কাজ করা এই মিলিটার শব্দটির অর্থ। কিন্তু যেটি হয়েছে, জঙ্গি বানানটা একটু ভুল আছে, এটি টাইপিং মিস্টেক। জঙ্গি বলতে বোঝায় যোদ্ধাবাজ, আক্রমণাত্মক, হিংসাত্মক এবং ধ্বংসকারী। আমরা জানি হলি আর্টিসনে একটি বিশাল দুর্ঘটনা ঘটে গিয়েছিল 2016 সালে। এখানে বহু যুবক প্রাণহানি ঘটেছে। আসলে জঙ্গিবাদ কারোই কাম্য নয়। তারা বিভিন্ন প্ল্যাটফর্মকে ব্যবহার করে, আসলে তাদের মেইন মোটিভ হলো ধ্বংস, যজ্ঞ, আক্রমণ করা, হিংসাত্মক।
তা আমরা এই কোনো ধরনের প্রলোভনে কখনো নিমজ্জিত হব না। আসলে ধ্বংস কোনোদিন ভালো কর্ম হতে পারে না। সৃষ্টিকর্তা যে কোনো কিছুকে উনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টিকে লালন পালন করাই আমাদের দায়িত্ব। জঙ্গিবাদ নিয়ে অনেকগুলো টপিকস আছে, তোমরা এখানে একটু সেগুলো পড়ে নিবে বিস্তারিত, তোমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করবে সেই বিষয়ে। আমি একটি শব্দ লেখা দেখতে পাচ্ছি, দুর্নীতি থামান। হ্যাঁ শিক্ষার্থীরা, ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ উপায়ে নীতি বহির্ভূত বা জনবিরোধী কাজই দুর্নীতি। দুর্নীতির সংজ্ঞাটি তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ উপায়ে নীতি বহির্ভূত বা জনবিরোধী কাজই দুর্নীতি। তাহলে আমরা দেখছি যে এটি ব্যক্তি করতে পারে অথবা গোষ্ঠী। কোনো একটি অফিস যেই কাজটি করে দেওয়ার কথা, সে দেখা যাবে যে সেই কাজটি করছে না, সেটাকে ডিলে করছে, বলছে যে আমাকে টাকা দিলে আমি তাড়াতাড়ি করে দেব। এই ধরনের নানা অসৎ উপায় অবলম্বন করা, এগুলোই দুর্নীতি। আমাদের দেশের মতো বিশ্বের অন্যান্য দেশে দুর্নীতি ছড়িয়ে গেছে। আমি ভাবি যে তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমরা নতুন প্রজন্ম সমাজ থেকে দুর্নীতিকে চিরতরে বিদায় করে দেবে। সেই জন্য তোমাদের মন মানসিকতায় কি সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে তোমাদেরকে। সেই জন্য আমরা অনেকগুলো সামাজিক সমস্যা দেখলাম। তোমাদের এই অধ্যায়ে যে প্রশ্নগুলো শিক্ষার্থীরা জ্ঞানমূলকে হতে পারে, তার মধ্যে সামাজিক সমস্যা বলতে কি বোঝো এরকম প্রশ্ন হতে পারে। সামাজিক নৈরাজ্য বলতে কি বোঝো, সামাজিক বিশৃঙ্খলা বলতে কি বোঝো, সামাজিক মূল্যবোধ কি, সামাজিক মূল্যবোধ অবক্ষয় কি, সামাজিক অসঙ্গতি কি, এই ধরনের বিভিন্ন প্রশ্ন তোমাদের জ্ঞানমূলকে হতে পারে। নারীর প্রতি সহিংসতা কি, এরকম প্রশ্ন আসতে পারে। দুর্নীতি কি, এরকম জ্ঞানমূলকে অনেক প্রশ্ন হতে পারে। শিক্ষার্থীরা, আমরা আরেকটি জিনিস দেখছি, সামাজিক মূল্যবোধ কি ব্যাখ্যা করো। এখন আমাকে তোমরা যদি এটি আমরা অনুধাবনের প্রশ্ন বলি, তাহলে সামাজিক মূল্যবোধ কি, সেই মূল্যবোধটি তোমাকে আগে উপস্থাপন করতে হবে। তারপরে তুমি এখানে ব্যাখ্যা করতে গেলে মূল্যবোধের অবক্ষয়টাও তুমি নিয়ে আসতে পারো। কিন্তু তোমাকে সামাজিক মূল্যবোধ কি, তুমি প্রথমেই যেন সামাজিক মূল্যবোধ লিখতে গিয়ে সামাজিক মূল্যবোধের অবক্ষয় এটি না লিখে ফেলো। যখন তুমি ব্যাখ্যায় আসবে তখন তুমি সামাজিক মূল্যবোধের অবক্ষয় এটি লিখতে পারো। এই ট্রিকি কোশ্চেনগুলো কিন্তু এই চ্যাপ্টারে আছে, এবং এই শব্দের একটি হেরফের করার কারণে তোমরা নাম্বার পাও না। অতএব শব্দগুলো ব্যবহারে খুব সজাগ থাকবে। সামাজিক মূল্যবোধ কি ব্যাখ্যা করো। অতএব এখানে তোমাকে প্রথমে সামাজিক মূল্যবোধ কি, দেখি একটু প্রশ্নটির উত্তর কেউ লিখতে পারো কিনা। একটি বাক্যে একটু উত্তরটি লিখবে, দেখি কার লেখা আসে। অনেকেই আছো আমার সাথে দেখতে পাচ্ছি, রাফাতুল ফারিয়া, এমডি হানিফ, তোরসা, জাহিদুর, জাবির, হাসিনা, সবাই সালাম দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবে। অসঙ্গতি কি? অসঙ্গতি কিন্তু আমি বলেছিলাম যে সামাজিক যে সমস্যা, এখান থেকেই কি হতে পারে, সামাজিক যে বিশৃঙ্খলা, সেখান থেকে কিন্তু সামাজিক অসঙ্গতির সৃষ্টি হয়। সামাজিক সমস্যা হলো এমন একটি নেতিবাচক ঘটনা যা সমাজে বসবাসকারী মানুষকে স্বাভাবিক জীবন যাপনে বাধা সৃষ্টি করে, এটি সামাজিক সমস্যা। ভেরি গুড। আমি এখানে একটি প্রশ্ন করেছি যে সামাজিক মূল্যবোধ কি, দেখি তোমাদের প্রশ্নটি উত্তর কেউ করতে পারো কিনা। আমার মনে হয় আমরা একটু দেখবো সামাজিক মূল্যবোধ কি, এটি তোমরা প্রশ্নের উত্তরটি লিখতে পারো কিনা। তোমাদের একটু কাইন্ডলি এই সামাজিক মূল্যবোধ কি এটি একটু লিখতে বলেছি কমেন্ট বক্সে, প্লিজ একটু লিখবে। কারণ আমি এই প্রশ্নটির উত্তর লেখাতে তোমরা যে মিস্টেকটি করো, আমি বারবার বলছি যে তোমরা সামাজিক মূল্যবোধের অবক্ষয় কথাটি লিখে রাখো, একটু সামাজিক মূল্যবোধটি কি সেটি লিখবে। একটু যদি কাইন্ডলি তোমরা লেখো যে সামাজিক মূল্যবোধ কি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা মূল্যবোধের অবক্ষয়টির সাথে এটির ডিফারেন্সটা কোথায় আছে সেটি।
রামিম তুমি লিখেছ যে সব ধ্যান ধারণা বিশ্বাস মানুষের আচার আচরণ এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলোই সামাজিক মূল্যবোধ। ধন্যবাদ। আর সমীর লিখেছ যে কোনো সমাজের রীতিনীতি মনোভাব এবং সমাজের অন্যান্য অনুমোদিত আচরণকে মূল্যবোধ বলে। ভেরি গুড। এখানে মূল্যবোধ সামাজিক মূল্যবোধ কথাটা লিখবে। ধন্যবাদ তোমাদেরকে। আশরাফুল ইসলাম লিখেছ যে কোনো সমাজের রীতিনীতি মনোভাব এবং সমাজের অন্যান্য অনুমতি আচার আচরণের সমন্বয়ে সামাজিক মূল্যবোধ সৃষ্টি হয়। ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছ। অনেকে উত্তর দিয়েছে। ইশরাত ধন্যবাদ তোমাকে। শিফাতুন্নিপা ধন্যবাদ। রুদ্রনাইল তোমাকে ধন্যবাদ। অনেকেই সঠিক উত্তর দিয়েছ। যে বিষয়গুলো কোনো সমাজকে সুস্থ সুন্দর ও সম্প্রীতি ভিত্তিমূলক মূল্যবান সোনালী সমাজে রূপান্তর করে সেই বিষয়গুলো সক্রিয় চেতন, ঠিক আছে এরকমও লিখতে পারো, বাট চেষ্টা করবে যে বইতে যে কথাটি লেখা আছে সেটি লিখতে। যেমন আমি দেখছি ইতি সে লিখেছে সমাজের যেসব রীতিনীতি ধ্যান ধারণা লক্ষ্য উদ্দেশ্য এবং সংকল্প মানুষের আচার ও কার্যবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলোকে সামাজিক মূল্যবোধ বলে। ভীষণভাবে মানে একদম সঠিক উত্তরটি লিখেছে। আসলে সামাজিক মূল্যবোধ হলো মানুষের কিছু রীতিনীতি যেগুলো মানুষকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে উত্তরটি পেয়ে গেলাম আমরা। এখন তাহলে পরের প্রশ্নটি কি রাখতে পারি? সামাজিক মূল্যবোধের অবক্ষয় কি ব্যাখ্যা করো। দেখি তোমরা কি লিখো। সামাজিক মূল্যবোধের অবক্ষয় কি ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা দেখি এটির তোমরা উত্তর কি দিতে পারো। এটির উত্তরটি আমি চাই তোমাদের কমেন্ট বক্সে। আমরা এরপরে বাকি প্রশ্নগুলো উপস্থাপন করব। যে কোনো সমাজের রীতিনীতি মনোভাব অন্যান্য অনুমোদিত আচার আচরণ সমন্বয়ে যেসব ধারণা বিশ্বাস যা মানুষের কার্যাবলীকে পরোক্ষভাবে, ঠিক আছে খায়রুন নাহার পপি খুব সুন্দর উত্তর করেছ। অনেকেই সুন্দর উত্তর করেছ। যে বিষয়গুলো কোনো সমাজকে সুস্থ সুন্দর ও সম্প্রীতি ভিত্তিমূলক মূল্যবান সমাজে রূপান্তর করে সেই বিষয়গুলোকে, ঠিক আছে তোমাদের সকলেরই এই আগের প্রশ্নটির উত্তর সঠিক। একটু পরের প্রশ্নটি সামাজিক মূল্যবোধের অবক্ষয় কি ব্যাখ্যা করো, একটু দেখব কে লিখতে পারো। পলিন বারিয়া তুমি সঠিক উত্তর করেছো। মোহাম্মদ আরাফাতুদ্দিন সঠিক উত্তর করেছো। আঞ্জুম নাজিয়া সঠিক উত্তর করেছো। আমি একটু সামাজিক মূল্যবোধের অবক্ষয়, আমি জানি তোমরা প্রশ্নটির উত্তর দেওয়ার বেশ কিছুক্ষণ পরে একটু আমাকে এখানে শো করে, তো দেখি তোমরা যে সামাজিক রীতিনীতি অবক্ষয়কেই সামাজিক মূল্যবোধের অবক্ষয় বলে। ধন্যবাদ। প্রশ্নটির উত্তর দিয়েছে রাফাতুন ফারিয়া। রাফাতুন ফারিয়া তুমি আসলে সবসময় আগেই উত্তর দিতে চেষ্টা করো, আমি দেখেছি। ধন্যবাদ তোমাকে। মবিন তুমিও একটি, আচ্ছা তুমি আগের প্রশ্নটির উত্তর দিয়েছ। অনেকে আগের প্রশ্নটির উত্তর দিয়েছে। আমি শেষের প্রশ্নটির উত্তর অলরেডি পেয়ে গেছি। আমি এর পরের একটি প্রশ্ন একটু তোমাদেরকে উপস্থাপন করতে চাই। নারীর প্রতি সহিংসতা কি ব্যাখ্যা করো। একটু যদি কমেন্ট বক্সে লিখো, তোমাদের একটু কমেন্ট বক্সে আমি উত্তরটি চাই। নারীর প্রতি সহিংসতা কি ব্যাখ্যা করো। নারীর প্রতি সহিংসতা কি? একদম ভুলেও কিন্তু তোমাদের এই পাঠ্যপুস্তক একবারও লিখেনি নারী নির্যাতন। আর নারী নির্যাতনের প্রকৃতিগুলো আছে দেখবে, যৌন হয়রানি, ফতুয়া, তারপর ইফটিজিং, এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নিবে, কারণ এইগুলো অনেক সময় আমরা দেখেছি অনুধাবনের প্রশ্নে আসে। যেমন ইফটিজিং কি তোমরা জানো যে একটি মানে এগুলো কিশোর বয়সী ছেলেরা যখন নারীদের দেখে বিভিন্ন উক্তি করে বা যৌন হয়রানি করে, সেটি ইফটিজিং। আর আরেকটি হলো ফতোয়া। গ্রামের ধর্মীয় যে নেতারা আছে তারা নিজেরাই কোরআন সুন্নাহর দোহাই দিয়ে কিছু নতুন আইন প্রণয়ন করে নারীদেরকে শাস্তি দেয়, সেটি ফতোয়া। এরকম অনেকগুলো কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে নারীর প্রতি সহিংসতার প্রকৃতি বর্ণনা করা আছে। আরও আছে নারী ও শিশু পাচার নিয়েও কিছু তথ্য আছে, তোমরা কিন্তু এগুলো পড়ে নিবে। এটি পৃষ্ঠা নাম্বার 220 নম্বরে আছে। অবশ্যই এই তথ্যগুলো একটু বিস্তারিত পড়বে। অনেকেই প্রশ্নটির উত্তর কি করতে চেষ্টা করছো, নারীর প্রতি সহিংসতা কি? একটু আমি দেখবো যে এর উত্তরগুলো
তোমরা দিতে পারছো কিনা। নারীর প্রতি সহিংসতা, সামাজিক মূল্যবোধের চর্চা না থাকা কিংবা সামাজিক মূল্যবোধের ধ্বংস, নামা কিংবা বিলুপ্তি ঘটাকে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। কথাটি কিন্তু পূর্ণ ভাবে লিখবে, সামাজিক মূল্যবোধের অবক্ষয়। সামাজিক মূল্যবোধ অবক্ষয়, মূল্যবোধ তারপরে অবক্ষয়, তুমি অবক্ষয় এই কথাটি লিখতে হবে, সামাজিক মূল্যবোধ অবক্ষয়। শব্দগুলো কিন্তু লেখায় খুব যত্নশীল হবে। আমি একটু চেয়েছিলাম পরের প্রশ্নটি, নারীর প্রতি সহিংসতা কি। আমি কিন্তু এই পাঠে উপস্থাপন করেছি, তোমরা যদি একটু কাইন্ডলি লিখো কমেন্ট বক্সে। আমি আরো একটি প্রশ্ন তোমাদেরকে ছুড়ে দেই, তোমরা যাতে সেটিও লিখতে পারো। শিশু শ্রম কি ব্যাখ্যা করো। এটিও অনুধাবনে এই প্রশ্নটি আসতে পারে, শিশু শ্রম কি। আরো প্রশ্ন আমি দেখছি, জাতিসংঘ শিশু অধিকার সনদ বলতে কি বোঝায়। এই ধরনের অনুধাবনের প্রশ্ন হয়, তোমরা কিশোর বাতায়নে গিয়ে দরকার হলে এই প্রশ্নগুলোর উত্তর খাতায় আবার লিখে নেবে আমার এই পাঠটি দেখে। কিশোর অপরাধ বলতে কি বোঝায়। আরেকটি প্রশ্ন হয়, এইডস ছোঁয়াচে কেন নয় ব্যাখ্যা করো। এইডস ছোঁয়াচে নয় ব্যাখ্যা করো। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দেখি কমেন্ট বক্সে। আচ্ছা, যে কোনো বয়সী নারীর উপর অসঙ্গত আচরণ। নাচ তুমি লিখেছো পুরুষ বা নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি সহিংস আচরণ। ধন্যবাদ, তোমার সঠিক হয়েছে। রাফাতুন ফারিয়া, তুমি আবারও সুন্দরভাবে উত্তর করেছো। রেজওয়ান রামিম, তোমারও সঠিক উত্তর হয়েছে। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। নারীর প্রতি সহিংসতার উত্তরটি অলরেডি আমরা পেয়ে গেছি। তোমরা কেউ আঞ্জুম নাজিয়া, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এর পরের প্রশ্নটির উত্তর চাই, শিশু শ্রম কি ব্যাখ্যা করো। শিশু শ্রম কি ব্যাখ্যা করো। একটু যদি তোমরা কাইন্ডলি লিখো, শিশু শ্রমটি কি ব্যাখ্যা করো। অনুধাবনে এই ধরনের প্রশ্ন আসতে পারে। কাইন্ডলি একটু লিখতে হবে শিশু শ্রম কি। আর জাতিসংঘ শিশু অধিকার সনদ বলতে কি বোঝায়, এটিও তোমাদের কিন্তু অনুধাবনের প্রশ্ন আসে। এগুলো সবগুলোই কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে আছে। এটি আমি যদি একটু তোমাদেরকে পেজ নাম্বারটি বলে দিই, যে জাতিসংঘ শিশু অধিকার সনদ, এটি তোমাদের পৃষ্ঠা নাম্বার 224, 224 নম্বর পৃষ্ঠায় এটি দেওয়া আছে, জাতিসংঘ শিশু অধিকার সনদ। অবশ্যই সেটি দেখে তোমরা পড়ে নিবে বিস্তারিত। কিশোর অপরাধ বলতে কি বোঝায়, হ্যাঁ, এটি তোমাদের পাঠ্যপুস্তকে আছে, একটু পড়ে নিবে। এইডস ছোঁয়াচে নয় ব্যাখ্যা করো। এইডস আসলে ছোঁয়াচে রোগ নয়, এটিও তোমাদের পাঠ্যপুস্তকে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। তোমরা জাস্ট এটি একটু ডিটেলস পড়লে, রিডিং করলেই তোমরা লিখতে পারবে। এগুলো মেমোরাইজ করার প্রয়োজন নেই, এগুলো যদি সুন্দর করে একটু রিডিং করো তাহলেই দেখবে যে তোমরা উত্তরটি লিখে ফেলতে পারছো। আমি দেখি এখানে প্রশ্নের উত্তর কি কি এসছে। পারিবারিক ও সামাজিক যেসব আচরণ নারীদের শারীরিক, ভেরি গুড, এটি উত্তর করেছো তাহমিনা, ধন্যবাদ তাহমিনা তোমাকে। জান্নাতুল ফেরদৌস, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা আসলে এখানে পড়ালেখার প্রশ্নের উত্তরই দিব এখন, না অন্য কমেন্টস না লিখি, কারণ সময় কিন্তু কম। আমরা যখন, আমি সবসময় বলি যেই কাজটি যখন করার সেই কাজটি তখন করবে। তা আমরা এখানে আসলে এই বিষয়বস্তু সম্পর্কিত কমেন্টসগুলোই লেখার চেষ্টা করব। প্রশ্নের উত্তর, 18 বছর নিচের শিশুকে দিয়ে শ্রম করানো, ভেরি গুড। এটি বলেছ যে 18 বছরের নিচের শিশুদেরকে দিয়ে শ্রম করানো, এটাই শিশু শ্রম। আরেকটি উত্তর আমি দেখছিলাম, সেটি হলো জাতিসংঘ শিশু অধিকার সনদ বলতে কি বোঝো। এটি একটি সনদ, দেখি কেউ উত্তর করেছে কিনা। 18 বছর নিচের কোনো শিশুকে দিয়ে কোনো কাজ করালে হলে তাকে শিশু শ্রম বলে, ভেরি গুড, ঠিক আছে উত্তর। এই পাঠে না একটি জিনিস আমি তোমাদেরকে বলি, যদি তোমরা এই পাঠটি ভালো করে রিডিং পড়ো এবং বিষয়বস্তু নিয়ে কিছু শব্দ নোট করে ফেলো, যে কোনো প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে, কঠিন কোনো ইয়ে না। এটা তোমাদের একদম চিরাচরিত দৃশ্য, সেই সমস্যাগুলো এখানে উপস্থাপন করা হয়েছে পাঠে। আচ্ছা, 14 থেকে 18 বছর নিচে বয়সের শিশুদের দিয়ে কোনো কাজ করানোই, ঠিক আছে, ধন্যবাদ ইতি। তারপরে শিশুদের দ্বারা যখন শ্রম করানো হয় তখন তাকে শিশু শ্রম বলে, ভেরি গুড। তারপরে সত্যদল বিশ্বাস, খুব সুন্দর বলেছ। আমি একটু পরের প্রশ্নটি যদি পাই, যে জাতিসংঘ শিশু অধিকার সনদ বলতে কি বোঝায়, এক বাক্যেও যদি কেউ একটু কিছু লিখো। একটু কাইন্ডলি 5 নম্বর প্রশ্নের উত্তরটি
জাতিসংঘ শিশু অধিকার সনদ, এটি আসলে 1989 সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি সনদ। সেটি কি শিশুদেরকে সুরক্ষা করার জন্য। দেখি তোমরা কেউ একটু এক লাইনও যদি এখানে লিখতে পারো, কিশোর কর্তৃক কোনো অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। ভেরি গুড রাফাতুন ফারিয়া, ধন্যবাদ তোমাকে, তুমি আসলে সবসময় সঠিক উত্তর দাও এবং তুমি আমাদের পাঠে খুব নিয়মিত একজন থাকো নিয়মিতভাবে। আচ্ছা, কিশোর বয়সীদের দ্বারা সংগঠিত সমাজে বিদ্যমান মূল্যবোধ ও আইন কানুন বিরোধী কাজই হলো কিশোর অপরাধ। ধন্যবাদ। যদি কোনো শিশু 18 বছরের নিচে ঝুঁকিপূর্ণ কাজ করানো হয় সেটি শিশু শ্রম। ভেরি গুড, উত্তর করেছো খায়রুন নাহার পাপি। আচ্ছা, আমি যে প্রশ্নটি চাচ্ছিলাম যে জাতিসংঘ অধিকার সনদ, এটি আসলে 1989 সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত শিশু বিষয়ক, শিশু শ্রম বিষয়ক কিছু অঙ্গীকার এখানে ব্যক্ত করা হয়েছে। এই ব্যাপারে বাংলাদেশ 1990 সালে এসে এর সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং বাংলাদেশ তার পরিপ্রেক্ষিতে চেষ্টা করছে যে শিশু অধিকারগুলো মানে শিশুর অধিকারগুলো তাকে দিতে এবং শিশুকে সুরক্ষিত রাখতে। কিশোর বয়সীর দ্বারা সংগঠিত সমাজে বিদ্যমান, ঠিক আছে, প্রশ্নের উত্তর অনেকে দিয়েছ। এই 5 নম্বর প্রশ্নের উত্তরটা আমি কিন্তু এখনো কারোর কাছে পাইনি, যদি সম্ভব হয় একটু দিবে। কিশোর অপরাধ দিয়েছ H669, এটা যদি একটু। আচ্ছা, ভেরি গুড রেজওয়ান রামিম বলেছ 1989 সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি সনদ। ধন্যবাদ। সাদাত বিশ্ব, তুমিও সুন্দর উত্তর দিয়েছ, জাতিসংঘ ঘোষিত শিশুদের অধিকার বিষয়ক নীতিমালা। ভেরি গুড। আশরাফুল ইসলাম জয়, সুন্দর উত্তর দিয়েছ, 1989 সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি সনদ এটি। ভেরি গুড। অনেকেই সঠিক উত্তর দিয়েছ। তাহলে আর H669 এটি তোমাদের পাঠ্যপুস্তকেই আছে, তোমরা একটু পড়ে নিবে জিনিসটি। ওকে, জঙ্গিবাদ বলতে কি বোঝো, এটি আমি এখানে পাঠ্য উপস্থাপন করেছি। আমি আশা রাখি যে তোমরা এগুলো পাঠ্যপুস্তক থেকে দেখবে এবং তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। আমি একটি সৃজনশীল প্রশ্নে আসছি। প্রশ্নটি হলো, রহমান সাহেব একজন বয়স্ক ব্যক্তি। তোমরা কি প্রশ্নটি ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা আগে দেখো। রহমান সাহেব একজন বয়স্ক ব্যক্তি রাস্তায় স্কুল ছাত্রদেরকে সিগারেট খেতে দেখে এ কাজ না করতে বলেন। ছাত্ররা তার সাথে দুর্ব্যবহার করে। পরের দিন তিনি একটি গ্যারাজে গিয়ে দেখেন সেখানে কিছু 8-9 বছরের শিশু কাজ করছে। তোমরা উদ্দীপকটি একটু ভালো করে যদি বোঝো, এখানে মূলত দুটি দৃশ্য। একটি হলো রহমান সাহেবের সামনে কিছু স্কুল ছাত্ররা সিগারেট খাচ্ছিল এবং তিনি সেটি বাধা দিলে তার সাথে দুর্ব্যবহার করে। আমরা এখানে একটি ঘটনা দেখলাম। দ্বিতীয় ঘটনাটি, তিনি একটি গ্যারাজে গিয়ে দেখলেন যে 8-9 বছরের শিশু কাজ করছে। এখানে দুটো বিষয়বস্তু উপস্থাপন হয়েছে। আমাদের কিন্তু খুব মাথায় রাখতে হবে যে একটি বয়স্ক লোকের সামনে স্কুল ছাত্ররা যেটি করেছে, রীতিনীতি আচার আচরণের বাইরে গিয়ে একটি কাজ করেছে। আর আরেকটি আমরা দেখছি যে একটি শিশু, তার কাজ করার কথা না, কিন্তু সে একটি গ্যারাজে ঝুঁকিপূর্ণ কাজ করছে। আমরা এখানে প্রশ্ন যেটি হতে পারে, দুর্নীতি কাকে বলে, আমরা দুর্নীতি কাকে বলে সেরকম আচ্ছা, তোমরা একজন একটু উত্তর করেছো যে এইডস আছে কোনো রোগ নয়, এইডস এ আক্রান্ত কোনো ব্যক্তির রক্ত যদি অন্য সুস্থ কোনো মানুষের শরীরে যায় তবে এই সুস্থ মানুষটিও এই রোগে আক্রান্ত হতে পারে। রাফাতুন ফারিয়া, অসংখ্য ধন্যবাদ, একদম অ্যাবসলিউটলি কারেক্ট একটি উত্তর তোমরা দিয়েছো। আমরা এইবার এই প্রশ্নটিতে আসি। আমরা এখন আর আগের প্রশ্নের উত্তর নিব না, এখন আমি একটু এই প্রশ্নে যদি আসি, দুর্নীতি কাকে বলে। তোমরা এই পাঠ্যপুস্তকেই কিন্তু আছে দুর্নীতিটি কি, একদম সুন্দরভাবে দেখো পাঠ উপস্থাপন করা আছে যে ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত ও জনস্বার্থ বিরোধী কাজই হলো দুর্নীতি। গেল প্রথম জ্ঞানমূলকের প্রশ্নটি। দ্বিতীয়ত আছে নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণটি ব্যাখ্যা করো। তাহলে তোমাকে এখানে প্রথমে বলতে হবে নারীর প্রতি সহিংসতাটা কি। বলতে হবে যে কোনো নারী বা পুরুষ কর্তৃক শুধুমাত্র নারী হওয়ার কারণে যদি অত্যাচার অনাচার করা হয় সেটি হলো নারীর প্রতি সহিংসতা। আবারও বলছি, এখানে কিন্তু নারী নির্যাতন কথাটি বলা হয়নি এবং এটি তোমরা ব্যাখ্যা করতেই পারবে। উদ্দীপকে আমার এখন যেটি হলো প্রয়োগের প্রশ্ন, এই অধ্যায় কি দেওয়া হয়, এই উদ্দীপকের সাথে প্রয়োগের প্রশ্নটি কি এসছে দেখো। উদ্দীপকে রহমান সাহেবের দেখা ঘটনাটি
কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। এখন তোমরা এটা কি বলবে, এটা কি কিশোর অপরাধ করবে স্কুল ছাত্র করেছে দেখে, নাকি এই কথাটাকে খুব বেশি জোর দিবে যে একজন বয়স্ক ব্যক্তি এবং সিগারেট খেতে দেখে বারণ করলে তার সাথে দুর্ব্যবহার করে। জিনিসটি কি ফুটে উঠেছে দেখি, উত্তরটি কে দিতে পারো সবচেয়ে প্রথমে। প্রয়োগের এই প্রশ্নের উত্তরটিতে কোন সামাজিক সমস্যাকে এখানে হাইলাইট করা হয়েছে দেখি একটু বলতে পারো কিনা। এটি একটি ট্রিকি প্রশ্ন আমি দিয়েছি, এটি তোমাদেরকে আজকে এই প্রশ্নটি যদি উত্তর তোমরা, আচ্ছা ইতি তুমি সুন্দর করে বলেছো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক নীতি বহির্ভূত কাজকে দুর্নীতি বলে, অ্যাবসলিউটলি কারেক্ট উত্তর। আমরা এখন এই 3 নম্বর মানে গ নম্বরে যে প্রশ্নটি হয় সেই প্রশ্নটির একটু আমি দেখবো যে তোমরা কি উত্তরটি এখানে কমেন্ট বক্সে লিখো, যেটি কি হবে মানে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে একটু যদি দিস। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, ইতি হেজেল, ধন্যবাদ, একদম অ্যাবসলিউটলি কারেক্ট। এটা কিন্তু আমাদের লিখতে হবে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। তার মানে কি একজন বয়স্ক ব্যক্তির সামনে সে কি করছে, সমাজে প্রচলিত আচার আচরণগুলো করেনি, তার ফলে যেটি হয়েছে সামাজিক মূল্যবোধ, যে মূল্যবোধ নিয়ে সে আমাদের সমাজ গঠিত সেই মূল্যবোধের সে ব্যত্যয় ঘটিয়েছে, অতএব সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। তাহলে এই ঘ নম্বর বা প্রয়োগের প্রশ্নটির উত্তর হবে যে উদ্দীপকে রহমান সাহেবের দেখা ঘটনাটি সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের ইঙ্গিত করে। এবার তোমরা ব্যাখ্যা করবে, এর পরেরটুকু তো আর তোমাদেরকে, তোমরা জানো সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে প্রয়োগমূলকে করে। আচ্ছা এবার আমরা দেখি ঘ নম্বরের প্রশ্নটি বা উচ্চতর দক্ষতার প্রশ্নটি কি বলা আছে। গ্যারাজের মালিক কি আইন লঙ্ঘন করেছেন, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা আমরা দেখি একটু গ নম্বরটা আর কে কে, দেখো এখানে কিন্তু ভুল উত্তর এসছে, একজন লিখেছো কিশোর অপরাধ, নো। আমি এই জন্য এই প্রশ্নটি এখানে উপস্থাপন করেছিলাম, এখানে কিন্তু কিশোরকে হাইলাইট করেনি, হাইলাইট করেছে রহমান সাহেব বয়স্ক ব্যক্তি, তার সামনে সিগারেট খেয়েছে এবং তার সাথে দুর্ব্যবহার করেছে, এবং বলা হচ্ছে সেটি কোন ধরনের সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে। এই জন্য এখানে আসলে কিশোর অপরাধ হবে না, এটি অনেকের মনেই হতে পারে যে কিশোর অপরাধ, এখানে কিন্তু কিশোরকে হাইলাইট করেনি। স্কুল ছাত্র সে কিশোর তুমি এটা বুঝে নিয়েছো, বাট এখানে কিন্তু তার দ্বারা সংগঠিত সেটি বুঝায়নি। এখানে রহমান সাহেবের সামনে তার আচার আচরণের কি হয়েছে, বিঘ্ন ঘটেছে, রীতিনীতির বিঘ্ন ঘটেছে। এখানে কিন্তু কোনো অপরাধ আমরা এটা বলতে পারি না, এটা আমরা স্কুল পালানো না, চুরি করা না, এই ধরনের অপরাধের মধ্যে পড়েনি। অতএব এটি সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের একটি মানে সামাজিক সমস্যাকে ইঙ্গিত করেছে। ঠিক আছে, যারা কিশোর অপরাধ লিখেছ তারা নিজেদেরকে এখন ঠিক করে নিবে, প্রশ্নটির উত্তর এইভাবেই হবে সামাজিক মূল্যবোধ অবক্ষয়। ধন্যবাদ পলিন, সঠিক উত্তর দিয়েছ। রাফাতুন ফারিয়া সঠিক উত্তর দিয়েছ, অনেকেই সঠিক উত্তর দিয়েছ। আমরা এবার উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরটিতে আসবো। গ্যারেজের মালিক কি আইন লঙ্ঘন করেছে? আমরা দেখেছি যে গ্যারেজে 7-8 বছরের শিশু কাজ করছে, তাহলে সেই গ্যারেজের মালিক কি আইন লঙ্ঘন করেছে? এখন তোমরা এটার উত্তরে কি লিখবে, হ্যাঁ না না, একটু যদি কমেন্ট বক্সে লিখো যে গ্যারেজের মালিক কি আইন লঙ্ঘন করেছেন। এই 7-8 বছরের শিশুটি হয়তো দরিদ্র, তার বাবা মা পয়সার আশায় তাকে গ্যারেজে কিছু টাকা উপার্জন করার জন্য পাঠিয়েছে, এখন সেই গ্যারেজ মালিক তাকে কাজ দিয়ে কি করলো, সে কি আইন ভঙ্গ করলো, আইন লঙ্ঘন করলো নাকি না? একটু যদি হ্যাঁ না লিখে কমেন্ট বক্সে লিখো, তাহলে তার সপক্ষে যুক্তি উপস্থাপন করবে। তুমি যদি কি লিখবে আমি জানি না, তোমরা একটু কমেন্ট বক্সে লিখবে যে এই গ্যারেজের মালিক কি আইন লঙ্ঘন করেছেন কিনা। একটু যদি কমেন্ট বক্সে আমি দেখতে চাই যে সঠিকটি কি হবে সেটি লিখতে পারো কিনা। কমেন্ট বক্সটি আমি চেক করছি, দেখি কত দ্রুত কে উত্তরটি দিতে পারো যে গ্যারেজের মালিক কি আইন লঙ্ঘন করেছেন। জি হ্যাঁ, পলিন বাড়িয়া তুমি সঠিক উত্তর করেছো। হ্যাঁ, গ্যারেজের মালিক কি করেছে, আইন লঙ্ঘন করেছে, একদম সঠিক। এখন তুমি তোমার অনেকেই দিয়েছো। হ্যাঁ, একজন লিখেছো শিশু শ্রম, না এখানে শিশু শ্রম তুমি পরে বলবে, তুমি প্রথমে উত্তরটিকে হ্যাঁ অথবা না দিয়ে শুরু করবে। গ্যারেজের মালিক আইন লঙ্ঘন করেছে, আমি মানে তোমার এটি তোমার উত্তর থাকবে এবং এরপরে তুমি সেটি শিশু শ্রম হিসেবে স্ট্যান্ড করানোর চেষ্টা করবে। অনেকেই সঠিক উত্তর দিয়েছ, অনেকেই। ধন্যবাদ নাজ, ধন্যবাদ রাফিয়া, ধন্যবাদ রেজওয়ান। এরকম আরও একটি প্রশ্ন আমি এখানে রেখেছি,
দেখো একটি দৃশ্যে বলা হচ্ছে রিনাকে ক্লিনিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জনৈক ব্যক্তি বিদেশে পাচার করে দেয়। রিনা নামে একজন নারী, যাকে একটি ব্যক্তি প্রলোভন দেখায় যে তোমাকে চাকরি দেবো, এবং পরে সে তাকে বিদেশে পাচার করে দেয়। আর দ্বিতীয় দৃশ্যে বলা হচ্ছে করিম রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হয়ে যায়। আমরা এখানে পারিবারিক সহিংসতা কি এটি একটু তোমরা মুখস্থ করবে। এটি কিন্তু সুন্দর একটি ডেফিনেশন তোমাদের এই পাঠ্যপুস্তকে আছে। আমি পেজ নাম্বারটা তোমাদেরকে বলে দিব যে এই যে পারিবারিক সহিংসতা, এটি কিন্তু নারীর প্রতি সহিংসতা না, পারিবারিক সহিংসতা বলে আলাদা একটি সংজ্ঞা দেওয়া আছে। প্লিজ একটু তোমরা যদি পেজ নাম্বারটি এখনই নোট করবে, কারণ এই প্রশ্নটির উত্তর তোমরা অনেকেই লিখতে পারো না সঠিকটা। এটি হলো 220 নম্বর পাতায় লেখা আছে যে নারীর প্রতি সহিংসতা নানা প্রকৃতি রয়েছে। নারীরা বাড়িতে শারীরিক ও মানসিক যেসব নির্যাতনের শিকার হয় তাকে পারিবারিক সহিংসতা বলে। নারীরা বাড়িতে শারীরিক ও মানসিক যেসব নির্যাতনের শিকার হয় তাকে পারিবারিক সহিংসতা বলে। আমরা কিন্তু নারীর প্রতি সহিংসতার একটি ডেফিনেশন পড়েছিলাম, এখন আমরা দেখছি পারিবারিক সহিংসতা আরেকটি ডেফিনেশন 220 নম্বর পৃষ্ঠায় আছে যে নারীরা বাড়িতে, কথাটা লিখতে হবে বাড়িতে, হ্যাঁ, মানসিক এবং শারীরিক যে নির্যাতনের শিকার হয় সেটি হলো পারিবারিক সহিংসতা। আর জঙ্গিবাদের ধারণা তো তোমাদেরকে আমি দিয়েছি। এখন আসি গ নম্বরের প্রশ্ন, রিনা যে ঘটনার শিকার তা বাংলাদেশের কোন সমস্যাটিকে নির্দেশ করে? এখানে আমরা দেখছি রিনা চাকরি পাবার আশায় একটি ব্যক্তির ফাঁদে পড়েছে এবং তাকে পাচার করে দিয়ে হয়েছে। এই ঘটনাটি যে রিনা যে ঘটনার শিকার তা বাংলাদেশের কোন সমস্যাটিকে নির্দেশ করে? দেখি এটির উত্তর তোমরা কি লিখো। এটির উত্তরটি তোমাদের কাছ থেকে কি আসে? একজন রুটিন চেয়েছো, অবশ্যই রুটিনটা কৃষ্ণবাতানে গেলেই তোমরা পাবে। নারীর প্রতি সহিংসতা, ধন্যবাদ জোয়ান রামিম, ধন্যবাদ। একদম এটার উত্তরে লিখতে হবে নারীর প্রতি সহিংসতা। এটা আমরা দেখছি নারী পাচার, হ্যাঁ, পরে, কিন্তু তোমাকে নারী পাচার লিখলে হবে না, তোমাকে লিখতে হবে নারীর প্রতি সহিংসতা। বলা হচ্ছে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা এই সামাজিক সমস্যাটিকে নির্দেশ করেছে। ধন্যবাদ, অনেকেই সঠিক লিখেছো। নারী নির্যাতন লিখেছো, যে কেউ একজন নারী নির্যাতন লিখেছে। আমি কিন্তু বারবার বলেছি নারী নির্যাতন লেখা যাবে না, লিখতে হবে নারীর প্রতি সহিংসতা। ঠিক সেই ভুলটি করেছো, নারী নির্যাতন নয়, এটি বলতে হবে নারীর প্রতি সহিংসতা। একজন লিখেছো নারী ও শিশু পাচার, নো, তুমি প্রথমে এটি লিখে নিবে যে নারীর প্রতি সহিংসতা, তারপরে তুমি ডেসক্রিপশনের সময় যে এটি নারী ও শিশু পাচার অবশ্যই সেটি বর্ণনা করবে। নারীর প্রতি সহিংসতা সঠিক আছে। বর্ণি, তোমার উত্তর সঠিক, অনেকের উত্তরই সঠিক। ধন্যবাদ তোমাদের সকলকে। আচ্ছা, আমরা উচ্চতর দক্ষতা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, দৃশ্য 2 এর ঘটনার প্রভাব করিমের জীবনে ব্যাপক, বিশ্লেষণ করো। আমরা দেখছি করিম একটি সড়ক দুর্ঘটনায় পড়েছে। একটি সড়ক দুর্ঘটনায় বোঝা যাচ্ছে একটি রাস্তায় দুর্ঘটনা, অতএব এটি সড়ক দুর্ঘটনা, এবং সে পঙ্গু হয়ে গেছে। দেখা যায় যে এই সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব অর্জন করে মানুষের জীবনটি কি হয়, সে মানে একটা দুর্বিষহ জীবন, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, সে সামাজিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই দৃশ্যপটগুলো এখানে বিশ্লেষণ করতে হবে। শিক্ষার্থীরা, আমরা অনেক কিছু উপস্থাপন করলাম। আমি ধারাবাহিকভাবে চেষ্টা করেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর কিছু পাঠ একটি ক্লাসের ভিতরেই উপস্থাপন করে এবং সেটি নিয়ে প্রশ্ন উপস্থাপন করতে। আমি জানি না কতটা সফল হতে পেরেছি আমি তোমাদেরকে এই জ্ঞান দানে। আমার সাথে পরবর্তী ক্লাস তোমরা থাকবে, চেষ্টা করবো আবার নতুন কোনো সমস্যা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে তোমাদের সামনে উপস্থাপিত হতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।